কিন্তু আসলে বাংলাদেশে এই বিমান দুর্ঘটনাটা আসলে প্রথম বিমান দুর্ঘটনা না। আমি যদি বলি যে 1991 থেকে নিয়ে শুরু করে 2025 সাল পর্যন্ত এই 34 বছরে বাংলাদেশে প্রায় 32টারও বেশি বিমান দুর্ঘটনা হয়েছে। মানে এটা 32 নম্বর বিমান দুর্ঘটনা। এখানে আসলে আমি এটাকে, তুমি তো বললা দুর্ঘটনার কথা বললা, আবার সবরের কথা বললা। আমি দুর্ঘটনা বা সবর এগুলোর দিকে আমি যাচ্ছি না। আমি বলবো এটা একটা কিলিং, একটা হত্যাকাণ্ড। যে হত্যাকাণ্ডটা পরিকল্পনা মাফিক আমাদের ছাত্রদের বিরুদ্ধে ঘটানো হয়েছে। কেন এটা যদি ফার্স্ট টাইম হতো, যে হয় না নরমালি এই ধরনের কোনো ঘটনা বাংলাদেশ বিমান বাহিনীর, এটা হয়ে গেছে হুট করে একটা ঘটনা, ঠিক আছে, তাহলে এটা দুর্ঘটনা। কিন্তু যেই ঘটনা তোমার দেশে 30 বারেরও অধিক হয়েছে, সেটা তো আসলে বিমান দুর্ঘটনা, সেটা দুর্ঘটনা না। যেখান থেকে জাতি বারবার বিমান দুর্ঘটনা হওয়ার পরও সতর্ক হয়নি, সেটাকে আমরা দুর্ঘটনার মতো, এটা একটা হত্যাকাণ্ডের মতো। এবং আমার মনে হয়, তোমার হয়তো মনে আছে যে এই যে আমাদের রাজশাহীর আবাদি জমিগুলোতেও একটা বিমান ক্র্যাশ করেছিল। এটা সম্ভবত আজ থেকে বছর 2021 সালের ঘটনা মেবি। তো এই ধরনের বিমান ক্রাশের ঘটনা অহরহ বাংলাদেশে 2021 সালে ঘটেছে। 2015 সালে প্রায় 3বার বিমান দুর্ঘটনা হয়েছে 2015 সালে। তারপরে 2014 সালে 2বার বিমান দুর্ঘটনা হয়েছে, 2013 সালে 2বার হয়েছে, 2012, 2010, 2009, মানে 1991 থেকে যদি হিসাব করা হয় তাহলে 34 বছরে বাংলাদেশে প্রায় 32 বারেরও বেশি, মানে গড়ে প্রতি বছর একটা করে বিমান দুর্ঘটনা হয়েছে। কিন্তু আসলে সেগুলো থেকে আমরা কোনো শিক্ষা নিই নাই। তো এখানে আমি আসলে আফসোসের চাইতে আমার ক্ষোভটা অনেক বেশি। দুঃখ অবশ্যই আছে, কিন্তু দুঃখের সাথে আমার রাগ বাংলাদেশের অতীত সরকার, বর্তমান সরকার তো আসলে অল্প সময়ের জন্য এসেছে, অল্প সময় হলো আছে, তাদেরকে ওইভাবে বিশেষ কিছু বলার নাই। কিন্তু দীর্ঘদিন যে দুই দল বাংলাদেশ শাসন করেছে, তোমার কথার সাথে মিল রেখে এখানে একটা তথ্য যুক্ত করে দিই। সেটা হচ্ছে সর্বশেষ যিনি বিমান বাহিনী প্রধান ছিলেন, সেই বিমান বাহিনী প্রধানের নামে সম্ভবত প্রায় 4,000 কোটি টাকার 3,000 কোটি টাকার প্রায় আত্মসাতের অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, যেখানে বিমান বাহিনীর বাৎসরিক বাজেটই হচ্ছে 4,000 কোটি টাকা। মানে উনি 2021 থেকে 2024 সালে দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্ব পালনরত অবস্থায় বিমান বাহিনীর বাজেট ছিল মোট 12,000 কোটি টাকা। 4,000 করে যদি ধরি, সে 12,000 কোটি টাকার 3,000 কোটি টাকা উনি নিজেই, মানে ফুল এক বাজেটের পুরো টাকা উনি পুরোটাই আত্মসাৎ করে নিয়েছেন। কিছুটা এরকম। এখানে আরেকটা মজার ঘটনা বলি, যেহেতু কথাটা এইদিকে চলে গেল। বাংলাদেশে ফাইটার জেট আছে টোটাল 44টা। আমরা ওই আলোচনাগুলোতে বিস্তর আলোচনায় আসবো। আমরা একটা তুলনামূলক আলোচনা করব, যে বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান এবং ভারতের একটা তুলনামূলক আলোচনা করব। সেই আলোচনায় যাওয়ার আগে আমি একটা তথ্য দিই, সেটা হচ্ছে বাংলাদেশের ফাইটার জেট আছে 44টা। 44টার মধ্যে প্রায় 36টার মতো হচ্ছে F7, যেটা ক্রাশ করেছে। এটা চীনের কাছ থেকে আমরা নিয়েছি। এটার সবচেয়ে মজার তথ্য হচ্ছে 2014 সালের দিকে মেবি চীন এটাকে অকেজো ঘোষণা করে, 2014 বা 9 সালের দিকে এটা অকেজো ঘোষণা করে, এবং মানে তারা এটার কোনো নতুন প্রোডাক্ট বানাবে না, মানে এটাকে কোনো তারা নতুন মডেল তারা নিয়ে আসবে না, এবং এটা পরিত্যক্ত। এবং তারা এই বিমানটা উৎপাদন করা শুরু করে 1950 সালে। 1950 সালের উৎপাদন শুরু করা বিমান। এবং চীনের এই ঘোষণা দেওয়ার পরে চীন যখন বাংলাদেশ কেনে মেবি 2014 সালে, তার 5 বছর পরে তারা এটাকে অকেজো ঘোষণা করে 2017-18 সালের দিকে। তো এই অকেজো ঘোষণা করার পরে আলবেনিয়া বা মিশরের মতো রাষ্ট্র এই বিমানটাকে পরিত্যক্ত ঘোষণা করে, এবং তারা এটাকে কোনো অপারেশনে নিয়ে যাবে না। আর সেখানে বাংলাদেশের মতো একটা দেশ, তারা সেই বিমান দিয়ে তাদের বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়াচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে চীন বাংলাদেশকে একটা প্রস্তাব দিয়েছিল মেবি 2021-22 সালে, বা এই সরকারের শেষের সময়ের দিকে, যে আমরা আমাদের J-10 সম্ভবত তাদের একটা বিমান আছে, সেই বিমানটা তারা বাংলাদেশের সাথে, মানে পূর্বের বিমানটাকে এক্সচেঞ্জ করার একটা প্রস্তাব বাংলাদেশের কাছে দিয়েছিল, যেটা বাংলাদেশ সরকার গ্রহণ করেন। সেটাও গ্রহণ করেনি, এবং সেই বিষয়ে আর কোনো চুক্তিও এগিয়ে নিয়ে যায় নাই। তো এটা আমি বলছিলাম না, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের ফাইটার জেটগুলোর মধ্যে সবচেয়ে উন্নত যেটা বিমান, সেটা হচ্ছে MiG-20, যেটা রাশিয়ার তৈরি করা। সেটা বাংলাদেশের আছে 8 পিস, তার মধ্যে 6টা অপারেশনে আছে, বা 5টা বা 4টা অপারেশনে আছে, আর বাকিগুলো অকেজো। মানে আমাদের সবচেয়ে পাওয়ারফুল বিমানের মধ্যে অর্ধেক হচ্ছে অপারেশনের যোগ্য, আর বাকি অর্ধেক অপারেশনের যোগ্য না। যেগুলো অপারেশনের যোগ্য না, সেইগুলোকে মেরামত করার জন্য বাজেট করা হয়েছে প্রায় 3,100 কোটি টাকার মতো, এটা বিগত সরকারের শাসন আমলে।
তো যে দেশে এগুলো চলতে পারে, যে দেশের বিমান বাহিনীর প্রধান 4-5 হাজার কোটি টাকা লোপাট করতে পারে, যে দেশে মেরামতের উপরে কোটি কোটি টাকার বাজেট সামরিক হতে পারে, কর্মকর্তাদের অন্তত 10 জনের বিরুদ্ধে দুদকের তদন্ত চলমান। তদন্ত চলমান আছে। এবং আগের যে সরকার সেনাবাহিনী প্রধান ছিল আজিজ, তারপরে বেনজিরের কিছু দুর্নীতির তথ্য আজকে প্রকাশ পেয়েছে। তার বাসায় কয়টা তার স্যুট বাসায় আছে, কি কি কয়টা আছে না গেঞ্জি আছে আছে, ইত্যাদি। আলিশান তো একটা ফ্ল্যাটে। এই প্রত্যেকটা পয়েন্ট প্রমাণ করে যে আমরা আমাদের সিভিল সোসাইটিতে বা যারা বেসামরিক কর্মকর্তা তাদের মধ্যে যে পরিমাণ না দুর্নীতির খবরাখবর আমরা বের করতে পারি, মানে গত সরকারের বিভিন্ন মন্ত্রীর, বিভিন্ন সচিবের, তার তুলনায় আসলে বহুগুণ দুর্নীতি সামরিক কর্মকর্তাদের মধ্যে চলমান আছে, কিন্তু সেটাকে উঠিয়ে নিয়ে আসে না। যেহেতু তারা অত্যন্ত রেস্ট্রিক্টেড এবং তাদের মধ্যে সাংবাদিকদের প্রবেশ বা তাদের তথ্য বাইরে বের হওয়ার সংখ্যা এবং সম্ভাবনা খুবই কম, ফলত তাদের এই বিষয়গুলো আমাদের চোখের আড়ালেই থেকে যায়। তো যতটুকু বের হয়ে আসতেছে, যেমন বিমান বাহিনী প্রধানের, তারপরে হচ্ছে সাবেক সেনাবাহিনী প্রধানের, তারপরে 10 জন সামরিক কর্মকর্তার, এই যে ন্যূনতম টুকটাক করে বের হয়ে আসতেছে, এটা হচ্ছে সমুদ্রের বিশাল দুর্নীতির উপরের সামান্য বুদবুদ মাত্র। তো এই জিনিসটাকে সামনে রেখে আমি মনে করি যে এই জিনিসটাকে সামনে রেখে সামরিক বাহিনীর দুর্নীতির উপর সামরিক কর্মকর্তাদের দিয়ে নয়, বরং সিভিল কর্মকর্তাদের দিয়ে বা বিচার বিভাগের কর্মকর্তাদের দিয়ে একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, যাতে সামরিক খাতে সরকার যে বাজেটটা দেয় সেই বাজেটটা যাতে সত্যিকারভাবে সামরিক খাতের জন্য ব্যয় হয়। একে তো আসলে এখানে যেটা বিষয় সেটা হচ্ছে, একে তো বাংলাদেশের যে সামরিক বাজেট সেইটা পাকিস্তান, ভারতের চাইতেও অনেক কম। আমি যদি বলি পাকিস্তানের বাজেট হচ্ছে প্রায় $9 বিলিয়ন মতো, যদিও বা আজকে পাকিস্তানের রুপি অনেক বাংলাদেশের চাইতে কম, মানে বাংলাদেশের 100 টাকা নিয়ে গেলে পাকিস্তানে প্রায় 200 রুপির মতো হয়। আজকে আমরা তাদের রিজার্ভ নিয়ে হাসাহাসি করতেছি, আর কোনো কিছু নিয়ে হাসাহাসি করছি, কিন্তু 2024 সালে তাদের বাজেট ছিল সামরিক খাতে প্রায় $9 বিলিয়ন। আর $9 বিলিয়ন তারা 25-26% এয়ার ডিফেন্স মানে এয়ারফোর্সের পেছনে ব্যবহার করেছে, 25-26%। আর সেখানে বাংলাদেশের সামরিক খাতে ব্যয় ছিল $3-4 বিলিয়ন, যেটা বাংলাদেশ অনুযায়ী আমরা বেশি বলতে পারি, যেখানে আমাদের বাজেটের মাত্র 1.5% শিক্ষা খাতে যায়। সেই জায়গায় যদি 3-4 বিলিয়ন, প্রায় 40,000 কোটি টাকার মতো বাংলাদেশ সরকার সামরিক খাতে ইনভেস্ট করে, তাহলে যেখানে 40,000 কোটি টাকার মতো ইনভেস্ট হয়, সেখানে আসলে কত হাজার কোটি টাকার লোপাট হয়, এবং সেটা কয়টা আসলে বাইরে আসে, কোটি টাকার বাস্তবে সামগ্রী ক্রয় করা হয়। এবং এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি যদি বলি আমেরিকার কথা বলি, আমেরিকার বাজেট প্রায় সামরিক খাতে বাজেট প্রায় $800 বিলিয়ন কাছাকাছি। সেই $800 বিলিয়ন মধ্যে আমেরিকা ইউজ করে সামরিক মানে এয়ারফোর্সের জন্য প্রায় 26%-এর মতো। তারপরে যদি রাশিয়ার কথা বলি, রাশিয়ার হচ্ছে প্রায় $166 বিলিয়ন মতো, সেটার সে 26-27% এয়ারফোর্সের পেছনে ব্যবহার করে। কিন্তু যেহেতু তার একটা বিশাল এরিয়া হচ্ছে ল্যান্ড, জমিনের, এই জন্য সে অধিকাংশ খরচ করে তার আর্মির জন্য, সামরিক খাত তার সেকেন্ড। এর বিপরীতে যদি আমরা চায়নার কথা বলি, চায়না প্রায় $266 বিলিয়ন খরচ করে সামরিক খাতে, $266 বিলিয়ন। সেইটার ওই রকম 20-25% হচ্ছে এয়ারফোর্সের পেছনে, মানে 20-25% এয়ারফোর্সের পেছনে, মানে মূল সামরিক খাতের খরচের। ভারত প্রায় $73 বিলিয়ন খরচ করে, আর তার এয়ারফোর্সের পেছনে খরচ করে, মানে সেনাবাহিনীগুলো বাদ দিয়ে এয়ারফোর্সের পিছনে তার স্পেসিফিক খরচ হচ্ছে $23-25%। পাকিস্তানেরও খরচ হচ্ছে $9 বিলিয়ন, ভারতের তুলনায় অনেক কম। যেখানে ভারতের $73 বিলিয়ন, সেখানে পাকিস্তানের খরচ হচ্ছে সামরিক খাতে মাত্র $9 বিলিয়ন। কিন্তু $9 বিলিয়ন দিয়েও ভারত এবং পাকিস্তানের রিসেন্ট যে যুদ্ধ হলো, সেই যুদ্ধতে যদি আমরা নিরপেক্ষ বিবেচনার দিক থেকে কথা বলি, তাহলে আমরা এটাই বলবো যে পাকিস্তান ভারতকে এক প্রকার নাকানি চুবানি খাইয়েছে। যেখানে ভারত ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে, তারপর ফ্রান্সের রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে, সেগুলো সবকিছু ব্যবহার করে পাকিস্তানের সাথে আসলে সে খুব একটা পেরে ওঠেনি। তার বিপরীতে বাংলাদেশ $2-3 বিলিয়ন খরচ করে। পাকিস্তানের চাইতে অর্থনৈতিকভাবে একটা শক্তিশালী রাষ্ট্র পাকিস্তানের চাইতে সামরিক খাতে কম ব্যয় করে। আর এই পুরো ব্যয়ের যেটা সবচেয়ে মজাদার বিষয়, সবচেয়ে মজাদার অংশ, সেটা হচ্ছে যে পাকিস্তান, ভারত সহ পুরো পৃথিবীর সামরিক বাজেটের মূল একটা খরচ হচ্ছে এয়ারফোর্সের পিছনে, মানে মূল সবচেয়ে বেশি খরচ তারা করে এয়ারফোর্সের পিছনে। আর সেখানে বাংলাদেশে এয়ারফোর্সের পিছনে সবচেয়ে কম খরচ করা হয়, বাংলাদেশের আর্মির পিছনে খরচ হয়, এয়ারফোর্সের পিছনে খরচ হয়। দিয়ে রাখি যে এয়ারফোর্সের পিছনে যদি এত কম খরচ হয়, তো তার মধ্যে আবার আরেকটা বিষয় কি, যে অপচয় এবং দুর্নীতির বিষয়ের মধ্যে একটা মজার তথ্য দিয়ে রাখি, যে গোফ রাখার জন্য ভাতা প্রদানের ব্যবস্থা আছে।
গোঁফ রাখার জন্য ভাতা প্রদানের ব্যবস্থা আছে। মানে অর্থ খরচ করার কোথাও জায়গা নাই, তখন অর্থ কোথায় খরচ করতে হবে, প্রকৃত জায়গায় খরচ না করে কোথায় খরচ করা হচ্ছে, এই তথ্যটা হয়তো অনেকেই জানবে না। তারপরে বিভিন্ন অনুষ্ঠানের নামে এবং যত নিম্ন লেভেলের কর্মকর্তা আছে বা সাধারণ সৈনিক আছে, তাদেরকে সেই সমস্ত বড় অফিসারদের বউ, ছেলে, মেয়ে, তাদের বিভিন্ন অনুষ্ঠান সেগুলোতে উপস্থিত হওয়া, গার্ড দেওয়া, জাস্ট এই সমস্ত কাজই বেশিরভাগ লাগিয়ে রাখা হয়। মানে যারা নিম্ন স্তরের সাধারণ যারা সৈনিক আছে, এটা তো তাদেরকে গরুর মতো খাটান, দাসের মতো ব্যবহার করা হয়, ব্যবহার করা হয়। এখানে শুধু এটা না, আসলে আজকে কথা বলতে আসতেছে বাংলাদেশ সেনাবাহিনীর এবং বাংলাদেশ এয়ারফোর্স এবং নৌবাহিনীর ভেতরে এরকম অসংখ্য তথ্য আছে যেগুলো মানুষ হয়তো দেশের স্বার্থে বাইরে আনে না, এবং অনেক সেনাবাহিনীর সদস্য হয়তো কষ্টের স্বার্থে বা নিরাপত্তার স্বার্থে বাইরে আনে না। কিন্তু এখানে একটা বিশাল শ্রেণী আছে, বিশেষ করে যেটাকে আমরা পদাতিক বাহিনী বলতে পারি বা নিম্ন স্তরের কর্মী বলতে পারি, তাদেরকে তুমি যেটা বললা মানে এই সার্ভিসগুলোতে কমিশন প্রাপ্ত নয় আর কি, কমিশন প্রাপ্ত নয়, তাদেরকে এই সার্ভিসগুলোর পিছনে বেশি ব্যবহার করে। এবং এগুলোতে খরচ দিয়ে রেখে যেখানে গোঁফ রাখার জন্য ভাতা প্রদান করা হচ্ছে এবং বিভিন্ন দিবস, অনুষ্ঠান, সংস্কৃতি বা বড় বড় অফিসারদের ফ্যামিলি, তাদের আত্মীয় স্বজন, তাদের গাড়ি বাড়ি, এগুলো দেখাশোনার জন্য তাদেরকে ব্যস্ত রাখা হচ্ছে। সেখানে একজন সাধারণ সৈনিক যদি দাঁড়িয়ে রাখতে চায়, তাহলে তাদের জন্য NR 1206-এর যে আইন, সে আইন দিয়ে দাঁড়িয়ে রাখার জন্য অন্তত 4-5 জায়গায় পারমিশনের জন্য যেতে হয়, এবং দেখা যাচ্ছে দাড়ি সে তার ইচ্ছা মতো লম্বা বা বড় করতে পারবে না। তাহলে একদিকে যেমন তারা দুর্নীতি করে অজায়গায়, অকেজো জায়গায় টাকা পয়সা নষ্ট করতেছে এবং দুর্নীতি করতেছে, ঠিক সাধারণ মুসলমান যারা সৈনিক হিসেবে যোগ দিয়েছে তাদেরকে দাসের মতো খাটাচ্ছে। আবার ওই সমস্ত সাধারণ মুসলমানেরা যে তার ধর্মীয় স্বাধীনতা পালন করবে, সেই ধর্মীয় স্বাধীনতা পালনের ন্যূনতম সুযোগও নাই। এবং কয়দিন আগে ফেসবুকে একটা আমরা পোস্ট করেছিলাম একজনের, যে মিসাইল নিয়ে গবেষণা করতে চেয়েছিল বাংলাদেশে। শরীফ আবু হায়াত উপু ভাই, তো ওই মিসাইল নিয়ে গবেষণা করতে চাইবে, সে MISTর একজন স্টুডেন্ট বা MISTতে পড়তো। তো তার পিছনে এত পরিমাণ গোয়েন্দা নিযুক্ত করা হয়েছে যে যেন বাংলাদেশ মিসাইলে স্বয়ংসম্পূর্ণ না হতে পারে বা এই ধরনের নলেজ যেন অর্জন না করতে পারে। এবং সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দাদাবাবুদের দেশের ব্যাপক ভূমিকা আছে। আর এই সমস্ত বর্তমান বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের একটা বড় যোগাযোগ আছে পার্শ্ববর্তী দাদাবাবুদের দেশের সাথে, এবং সেখানে বিভিন্ন প্রশিক্ষণের নামে যাতায়াত, ঘোরাফেরা, বিভিন্ন ট্যুর, এগুলো দিয়ে তাদের ব্রেনকে কবজা করা এবং তাদের মধ্যে এক প্রকার মনস্তাত্ত্বিক গোলামি তথা পার্শ্ববর্তী দেশ, কেন বাংলাদেশ আসলে কাকে শত্রু মনে করে সে সামরিক বাজেট বাড়াবে, এটা চোখ বন্ধ করলেই খুব ভালো জানার বিষয় যে 3 দিকে যার সীমানা বেশি তাকে শত্রু মনে করে তাকে সামরিক বাজেট বাড়াতে হবে। সে আমার শত্রু না হলেও তাকে শত্রু মনে করে বাজেট বাড়াতে হবে। সেই জায়গায় মনস্তাত্ত্বিক গোলামি ঢুকিয়ে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে এখানে ভারতের পক্ষ থেকে বাজেট আছে, যে এই দেশের সামরিক কর্মকর্তারা বিভিন্ন কিছু শিখতে, ঘুরতে, ট্যুর দিতে, ওই দেশে ঈদের মার্কেট করতে, দার্জিলিং এ বিভিন্ন জায়গায়, এমনকি আমাদের যে ফ্লাইট লেফটেন্যান্ট যে তৌকির ইসলাম মারা গেছে, তার ট্রেনিংও কিন্তু ভারতে হয়েছে, তারও একটা অংশের ট্রেনিং সে কিন্তু ভারতে গ্রহণ করেছে। তো এই মনস্তাত্ত্বিক গোলামির কারণে কিন্তু বাংলাদেশ না এখন পর্যন্ত এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে পেরেছে। এয়ার ডিফেন্স সিস্টেমে বাংলাদেশের না কিছু আছে, না কোনো উন্নত মানের রাডার সিস্টেম, না বাংলাদেশ ফাইটার জেটে 4th জেনারেশন অথবা 5th জেনারেশন, যেখানে আমেরিকা 6th জেনারেশনের স্টিলথ রাডার সে ফাইটার ব্যবহার করতেছে। ইরানের ওই যে B2 বম্বার বিমান দিয়ে যে ইরানের এটা ধ্বংস করা হলো, সেই জায়গায় তুরস্ক অথবা পাকিস্তান অথবা ইরান তারা অনেক ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। সেই তুলনায় বাংলাদেশ কিন্তু অনেক অনেক পিছিয়ে আছে। আজকে যেখানে এই একটা দুর্ঘটনা সামাল দেওয়ার সক্ষমতা বাংলাদেশের নাই, সেখানে যদি প্রি প্ল্যান করে পার্শ্ববর্তী কোনো দেশ বাংলাদেশের উপর এরকম আক্রমণ করে, তো সেটা সামাল দেওয়ার সক্ষমতা বাংলাদেশ বিমান বাহিনীর আছে, আমরা এটা এই আস্থা রাখতে পারি। শুধু এই কথার সাথে আমি কয়েকটা মজার কথা অ্যাড করি, সেটা হচ্ছে যে তুমি তো বাইরে ট্রেনিং দিতে যাওয়ার কথা বললা। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে মিলিটারি যে বিষয়টার উপরে, মানে এয়ারফোর্স বা এয়ার ডিফেন্স বা মিলিটারির যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলোতে কোনো পড়াশোনা হয় না। এবং সবচেয়ে মজার আরও একটা বিষয় হচ্ছে, বাংলাদেশে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাটা শিল্প হিসেবে গড়ে ওঠেনি। শিল্প মানে বাংলাদেশে ইন্ডাস্ট্রি আছে, কাপড়ের ইন্ডাস্ট্রি আছে, সুতার ইন্ডাস্ট্রি আছে, কিন্তু বাংলাদেশে কোনো অস্ত্র শিল্প নাই। আছে একদম ন্যূনতম সীমিত পর্যায়ে, ওই যে একটা হয়তো বুলেট তৈরি করে। প্রাইভেট কোনো অস্ত্র শিল্প নাই। এর বিপরীতে যদি আমরা পাকিস্তানে দেখি, মানে যেহেতু আসলে আমাদের মাঝে চেতনাবোধটা বেশি, তো 71-এর চেতনা আমরা বেশি লালন করি, তো আমি 71-এর চেতনার জায়গা থেকেই কথা বলতেছি। যাদের মানে সকাল সন্ধ্যা, সেটা আগে তো আওয়ামী লীগ রাজাকার বলতো, এখন বিএনপি তাদের ছোট ভাই রাজাকার বলতেছে। তো যেই স্লোগানটাকে কেন্দ্র করে আমরা বাংলাদেশে
আগেও রাজনীতি করেছি, এখনো আর এক দল রাজনীতি করার চেষ্টা করতেছে, আমি তাদেরই উদাহরণ দিচ্ছি। পাকিস্তানে বাংলাদেশের চাইতে মানে বাংলাদেশে তো নাই প্রাইভেট অস্ত্রশিল্প, পাকিস্তানে সেই জায়গায় অসংখ্য প্রাইভেট অস্ত্রশিল্প আছে। এবং পাকিস্তান, এখানে আরেকটা কথা আসলো, এয়ার ডিফেন্স সিস্টেম। তুমি MiG-20 আমেরিকার যে B-2 স্টিলস বিমান ব্যবহার করার কথা বললাম, আমি এখানে 3টা যুদ্ধের উদাহরণ দিই, যে ভারত এবং পাকিস্তানের ভেতরে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা কিন্তু বিমানের ছিল, আকাশের যুদ্ধ ছিল, ড্রোন ছিল, বিমান ছিল, হ্যাঁ, মানে আর আকাশ সাইবার কেন্দ্রিক অ্যাটাক, বিমান বাহিনীর যুদ্ধ ছিল, এয়ারফোর্সের যুদ্ধ ছিল। ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ ছিল সেটাও এয়ারফোর্সের যুদ্ধ ছিল। এবং এখানে চমৎকার কথা বলি, সেটা হচ্ছে যে ইরান প্রায় 534টা, প্রায় 550-র মতো মিসাইল হামলা করেছে ইসরায়েলে। তার মধ্যে 34টা থেকে 35টার মতো বিমান মিসাইল শুধু ইসরায়েলে গিয়ে হামলা করতে পেরেছে। অর্থাৎ 94% বিমান ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিহত করেছে। মিসাইল ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিহত, হ্যাঁ, আয়রন ডোম, আরো তাদের আরো একটা আছে, একটা হচ্ছে ডেভিড, কয়েক স্তরের আছে, কয়েক স্তরের আছে। তো সেগুলো তারা প্রতিহত করেছে। এবং আমেরিকা তার মূল বাজেট রাখতেছে এয়ারফোর্সের পেছনে। এবং অন্যদিকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ করতেছে, সেই যুদ্ধেও ইউক্রেন যে প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে সেটাও হচ্ছে তারা ইসরায়েলের একটা ডিফেন্স সিস্টেম আছে, সেই ডিফেন্স সিস্টেমটাকে ব্যবহার করার চেষ্টা করতেছে, যেটাকে তারা বলতেছে ডেভিড কি জানো, এটা আমার মনে আসতেছে না, সেটা তারা ব্যবহার করতেছে। তো ইউক্রেনও এই যুদ্ধে এয়ার ডিফেন্সটাকে মূল মনে করতেছে। তাহলে সারা পৃথিবীতে যে যুদ্ধ মূলত চলতেছে, সেই যুদ্ধ মানে আগামীর যুদ্ধ যদি আমি বলি, তাহলে আগামীর যুদ্ধ পদাতিক বাহিনী বা সেনাবাহিনী বা আর্মির চাইতে বেশি নির্ভর করবে এয়ার ফোর্সের উপরে, এটা দিয়ে শুরু হবে। আর সেইটা যদি আমরা বিবেচনা করি, তো তার বিপরীতে বাংলাদেশে এয়ার ফোর্সে কিছু নাই বললেই চলে। এখানে 3টা জিনিস আমরা সামারি করতে পারি। 1 নম্বর হচ্ছে যে ফাইটার জেট, 2 নম্বর হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম, 3 নম্বর হচ্ছে রাডার। এয়ার ডিফেন্সের মধ্যে রাডার আসবে, 3 নম্বর হচ্ছে ড্রোন। তো এই 3টে জিনিসকে সামনে রেখে আমরা যদি বলি ভারত পাকিস্তানের যুদ্ধ, ইরান ইসরায়েলের যুদ্ধ, বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, বা ইন ফিউচারের যুদ্ধ, তো আমার মনে হয় 3টেতেই বাংলাদেশ অনেক দুর্বল অবস্থায় আছে। ফাইটার জেটও অনেক পিছিয়ে আছে, এয়ার ডিফেন্স সিস্টেম তথা তার নিজস্ব আকাশকে সে রক্ষা করবে সেটা তো অনেক দুর্বল অবস্থায় আছে। আর 3 নম্বর যদি বলি ড্রোন, তাহলে হয়তো ইদানিং লাস্ট তুরস্ক থেকে কিছু কামিকাজি ড্রোন নাকি একটা ড্রোন বাংলাদেশ কিনেছে, ওইটা ছাড়া আসলে ড্রোনে তেমন কোনো অগ্রগতি বাংলাদেশের নাই। আর এয়ার ডিফেন্স এবং ফাইটার জেট একদম বেকার অবস্থা আর কি, আমরা যদি একদম স্বাভাবিক ভাষায় বলি। চীন থেকে আমাদের দেশের সরকার একটা এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিল, যেটা হচ্ছে FM-90, স্বল্প পাল্লার একটা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। তার লিমিটেশন হচ্ছে 7 মিটার থেকে 15 কিলোমিটার পর্যন্ত, গণনার মধ্যে 15 কিলোমিটার পর্যন্ত আর কি। আমি শুধু একটু বলি যে এর বিপরীতে S-400, যেটা রাশিয়ার S-400 এর কিলোমিটার হচ্ছে 400 কিলোমিটার পর্যন্ত, মানে হ্যাঁ 400 কিলোমিটার দূরের কোনো 400 কিলোমিটার দূরে যদি কোনো মিসাইল আসে সেটাতে সে ডিটেক্ট করতে পারে এবং সেটাতে সে হামলা করতে পারে, পাল্টা সে হামলা করতে পারে। এবং বর্তমান পৃথিবীর আসলে প্রতিযোগিতাটাই চলছে এয়ার ডিফেন্স সিস্টেমের উপরে। মানে বর্তমান পৃথিবীতে যারা যেটা করার চেষ্টা করতেছে, তাদের চেষ্টার মূল একটা অংশ হচ্ছে, যেমন চায়না বললো যে স্টিলথ যে ফাইটার জেট, যেটা রাডারকে ফাঁকি দিতে পারে আমেরিকার, সেটাকে ধরার মতো প্রযুক্তি চায়না তৈরি করে ফেলেছে। এটা বলছে কোয়ান্টাম ডিফেন্স সিস্টেম, কোয়ান্টাম ফিজিক্স দিয়ে হয়তো, হ্যাঁ এটা ফিজিক্স দিয়ে তৈরি করেছে। এটা চলমান একটা প্রজেক্ট, পৃথিবীতে সবচেয়ে চ্যালেঞ্জিং এখন প্রজেক্ট হচ্ছে কোয়ান্টাম প্রজেক্ট বা কোয়ান্টাম কম্পিউটারিং এর ক্ষেত্রে বলতে পারি, ফিজিক্সকে সামনে রেখে সামনের দিকে আগানো। এটা অত্যন্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতী অংশ নিয়ে কাজ করা। জি, তো সব মিলিয়ে আমরা যদি এয়ারফোর্সের উপরে আমাদের কথাটুকু টানি, তো অন্যদের আমরা যে জায়গায় বলছিলাম আর কি, কথাটা একটু এলোমেলো হয়ে গেল। ডিফেন্স সিস্টেমে আমাদের যেমন দুর্বলতা আছে, সামরিক যুদ্ধ বিমানে আমাদের তেমন দুর্বলতা আছে, এবং ড্রোনের ক্ষেত্রেও আমাদের দুর্বলতা আছে। সকল দুর্বলতাকে সামনে রেখে বাংলাদেশ সরকারের যে বাজেট এয়ারফোর্সের জন্য সেটা অনেক কম। এবং এখানে একটা মজার কথা বলি, যেটা আমি বলতে যাচ্ছিলাম শুরুতে, সেটা হচ্ছে যে সবাই এয়ারফোর্সে বাজেট দিচ্ছে, বেশি করতেছে, আর বাংলাদেশে এয়ারফোর্সের বাজেট হচ্ছে সেনাবাহিনীর মানে সামরিক খাতের বাজেটের মধ্যে সবচেয়ে কম অংশ পায় আসলে এয়ারফোর্স। আসলে কার ভয়ে, কার ইশারায় বাংলাদেশ আসলে এয়ারফোর্সের সবচেয়ে কম বাজেট রেখেছে?